প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে বাংলা টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান লিটল টাটা বাংলা টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনায় তিনটি বিষয় রাখছি। প্রথমে কুয়েতে দণ্ডিত পাপুলের এমপি পদ বাতিল, এটি আমরা আলোচনা করব। সেই সাথে আরেকটি বিষয় আমরা আলোচনা করব, বিশ্ববিদ্যালয় খুলছে 24 মে, হল খোলা নিয়ে আন্দোলন। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি নোয়াখালীর বসুরহাটে 144 ধারা এবং বর্তমান পরিস্থিতি কি আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বিশেষ করে কুয়েতে দণ্ডিত পাপুলের এমপি পদ বাতিল এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সম্মানিত আলোচকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসুন, আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক নজরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সম্মানিত সংসদ সদস্য ফখরুল ইমাম। আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নজরুল কবির, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। শিরোনামটি যেমনটি বলছিলাম, পাপুল বাংলাদেশের রাজনীতি বলুন কিংবা আমাদের প্রবাসীরা যারা ভাগ্য ফেরানোর জন্য বিদেশে গিয়েছে তাদের আলোচনার ক্ষেত্রে পাপুলের নামটি চলে আসে। সংসদ সদস্য হিসেবে তিনি যে কাজটি, অন্যায়টি করেছেন তার প্রেক্ষাপটে আলোচনাটি চলে আসে। সবকিছু মিলে একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আসলে অন্যায়টি সংসদ সদস্য হিসেবে করেছে বিষয়টা তা না, ব্যাপারটা হয়েছে যে সে ব্যবসায়ী হিসেবেই কিন্তু আলোচিত হয়েছিল। মানে নমিনেশন পাওয়ার ক্ষেত্রেও তার ব্যবসায়ী যোগ্যতাটাই প্রাধান্য পেয়েছিল এবং সেই সময় পাপুল যখন মনোনয়ন পান সংসদ সদস্য পদে নির্বাচন করার ক্ষেত্রে, সেই সময় যেটাকে আমাদের রাজনীতিতে একটি শব্দ বিরাজমান আছে যে মনোনয়ন বাণিজ্য, তিনি মনোনয়নটিও পেয়েছিলেন এক ধরনের বাণিজ্যের মধ্য দিয়েই। এরকম একটি খবর কিন্তু সেই সময় গণমাধ্যমে বেরিয়েছিল। পাপুলের এই বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বহু আগে থেকেই বলা হয়েছিল যে তার মানব পাচারের ঘটনা নিয়ে, তার অনিয়ম নিয়ে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা রাজনীতির মাঠে যারা সক্রিয় আছেন তাদেরকে বলেন, কিংবা আজকের যে একজন আলোচক আমাদের সঙ্গে উপস্থিত আছেন, দুর্নীতি দমন কমিশনের খুরশিদ সাহেব আইনজীবী, উনি আইনজীবী, কিন্তু যারা তদন্ত কর্মকর্তা দুদকের, তাদেরও কারো টনক নড়েনি। যখন ঘটনাটি ঘটল দেশের বাইরে এবং তিনি যখন গ্রেপ্তার হলেন দেশের বাইরে, তখন কিন্তু সবাই নড়ে চড়ে বসলো। এর পরবর্তীতে দুদকের যথারীতি তথ্য অনুসন্ধান শুরু হলো, মামলা হলো, নানা কিছু বিষয়। এবং দণ্ডিত হওয়ার ব্যাপারেও দীর্ঘদিন থেকে দাবি ছিল, কিন্তু তার কিছু আইনগত বাধা প্রক্রিয়া রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না সরাসরি দণ্ডিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্য বাতিল করার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আছে। আজকে সংসদ সদস্য পদ বাতিল হয়েছে, আমি যে সেটা নিঃসন্দেহে নিয়মতান্ত্রিকভাবেই হবে, কিন্তু আমি যেটা নিয়ে শঙ্কিত সেটি হচ্ছে বাংলাদেশের ভাব এবং মূর্তি দুটোই গেল। এইভাবেই গেল যে বাংলাদেশের সংসদ সদস্যের ক্ষেত্রে এরকম ঘটে, আইনসভার কোনো সদস্য যে এইরকম অনিয়ম করতে পারে এবং দেশের মাটিতে নয়, প্রবাসে দণ্ডিত হয়, এই বাস্তবতাগুলো আমরা দেখেছিলাম স্বৈরাচারের আমলে হয়েছে। কিন্তু একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আমলে এরকম একটি ঘটনা ঘটবে এবং এটাও সরকারি দলের, এটি প্রত্যাশিত ছিল না। অনেক ধন্যবাদ নজরুল কবির। ফখরুল ইমাম, আপনার কাছে আসতে চাই। আমাদের নজরুল কবির যেমনটি বলছিলেন যে সরকারের ভাবমূর্তি একই সাথে দেশের ভাবমূর্তি, এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারে সকল শ্রেণীর মানুষের মধ্যে আলোচনা আছে যে পাপুল যে কাজটি করেছে তাতে সংসদ সদস্য হিসেবে তার যে অবস্থান কিংবা সংসদ সদস্যদের যে ভাবমূর্তি, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা আছে। এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার বিশ্লেষণ শুনতে চাই ফখরুল ইমাম। ধন্যবাদ আপনাকে। যারা আলোচনা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা খুব দুঃখজনক। আসলে এই পাতলু সাহেব, যিনি, ইনাকে আমরা চিনি না ঠিকভাবে, পলিটিক্সের অঙ্গনে ওনাকে আমি কোনোদিন দেখি নাই, আমি চিন্তাও না তাকে। পরবর্তী পর্যায়ে যখন উনি এমপি হয়ে আসলেন, আশ্চর্যের ব্যাপার, শুধু উনি না, ওনার ওয়াইফও এমপি হয়েছে আওয়ামী লীগের আপনার ওই কোটাতে, মহিলাদের কোটাতে ওনার ওয়াইফও এমপি হয়েছে। এমপি হওয়ার পরে এমপিদের যে কাজ সংসদে, ওনাকে কোনোদিন আমি অংশগ্রহণ করতে দেখি নাই, শুনিও নাই। তারপর হঠাৎ করে দেখলাম যে কেলেঙ্কারি। এখন কথা হলো যে ওই নজরুল সাহেব ঠিকই বলেছেন যে এমপি হওয়ার পরে কিন্তু কেলেঙ্কারিটা না, ওনার আগেই ছিল। অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে উনি এই যে মধ্যপ্রাচ্যের যে দেশটিতে উনি এই কাণ্ডগুলো করেছেন, সেখানে অনেক বড় বড় লোকের সঙ্গে যোগ সাজসে
এই কাণ্ডগুলো উনি করেছেন। কিন্তু আমাদের এখানে যে ফখরুল ইমাম, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এটি অবশ্যই দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই, এটি অবশ্যই দুঃখজনক। কিন্তু আমি এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি একজন সম্মানিত সংসদ সদস্য, যে এই দুঃখ তৈরি হয় কিভাবে? এখানে কি আমাদের যারা একজনকে নমিনেশন দিবেন কিংবা মনোনয়ন বাণিজ্য, নজরুল কবির উল্লেখ করেছেন, আপনিও আলোচনায় নিয়ে আসলেন, তাহলে আমাদের রাজনীতির প্রতি যে বিশ্বাস কিংবা আস্থার জায়গাটি, সেটি তো দিন দিন কমবে, এটাই তো আমরা বলতে পারি যে এটা দিন দিন কমে যাচ্ছে। ফখরুল ইমাম, এটা তো মানে অস্বীকার করার কোনো উপায় নাই। জি। রাজনৈতিক এই নমিনেশন বাণিজ্য, এটা তো সাংঘাতিক ভাবে বাংলাদেশে গত 2 ইলেকশনে আমরা দেখেছি। এবং নমিনেশন বাণিজ্য যে শুধু আওয়ামী লীগ করে না, প্রত্যেকটা রাজনৈতিক দলে এই নমিনেশন বাণিজ্য। এবং এই ফখরুল ইমাম, আপনার এই আলোচনার সাথে আমি একটু যোগ করে দিতে চাই, আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে এই আসনটি কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। এরপরে দেখলাম আমরা এর পিছনে নানা ঘটনা, গণমাধ্যমে এই ঘটনাটি যেভাবে আসলো, যেটি একটি মধুর ঘটনা, কারণ এর পিছনে আরো অনেক কিছু ঘটেছে। সেই বিষয়টি যদি আপনি একটু আমাদের স্পষ্ট করতেন। হ্যাঁ, এই সিটটা আসলেও আমাদের এমপি ছিলেন নোমান সাহেব, নোয়াখালী। ওনার এই সিটটা আমাদেরকে দিয়েছে, ছেড়ে দিয়েছিল, মানে কি সমঝোতার মধ্যে আওয়ামী লীগ ওখানে কোনো নমিনেশন দেয় নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা এত ব্যস্ত ছিলাম এই ইলেকশনে যে এই জিনিসটা যে ঘটেছে সেটা পেপারে দেখেছি আমরা। এখন পরবর্তী পর্যায়ে নোমান সাহেবকেও আমাদের দল থেকে আপনার করা হয়েছে, ওই নোটিশ পাঠানো হয়েছে, কেন আপনি এরকম করলেন, এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু আলটিমেটলি উনি পাপলু সাহেব নমিনেশনটা পেয়েছেন। এবং শুধু না, একটা বড় দল মানে আওয়ামী লীগের মতো একটা প্রতিষ্ঠিত দল থেকে উনি নমিনেশন পেয়েছেন। জি এখন কিভাবে পেলেন, কি বাণিজ্য হলো, সেটা তো আর বলতে পারবো না। জি। তবে এরকম তো প্রত্যেক দলই আমরা দেখি, বিএনপিও দেখেছি। কিন্তু সেটি যে ফখরুল ইমাম, সেটি আমি কোনো জোর করছি না, কিন্তু সেটি বলতে না পারলেও অনুমান তো করা যাচ্ছে যে আসলে কি হতে পারে। এটা তো পয়সার বিনিময় হয়েছে মনে হয়। জি না হলে উনি তো আওয়ামী লীগ কোনোদিন করছেন বলে তো আমার মনে হয় না। আওয়ামী লীগের সদস্য ছিলেন বলেও আমার মনে হয় না। উনি তো ব্যবসায়ী। জি ব্যবসায়ীদের মধ্যে অনেক রকম চরিত্রের লোক আছে। জি উনি কিন্তু নর্মাল ব্যবসায়ী না, মানে বাই চান্স একজন বাই চান্স এমপি, জি বাই চান্স এমপি। জি। আর আপনার ওই আমি ফিরছি প্রফেশন হলো, ফখরুল ইমাম, যে আমি প্রফেশন হলো জালিয়াতি। জি আমি ফিরছি আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু সত্য উদ্ঘাটন করেছেন। আমি মনে করি যে সেই বিষয়টি নিয়ে আমি একটু খুরশিদ আলম খান আপনার কাছে আসতে চাই। যেমনটি আমাদের সিনিয়র সাংবাদিক নজরুল কবির এবং এমপি ফখরুল ইমাম বলছিলেন যে আসলে সংসদ সদস্য কিংবা যাদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠছে, তারা কিন্তু একেবারে প্রতিষ্ঠিত ব্যক্তি। এভাবেই আমরা বিচার করতে চাই, বিবেচনা করতে চাই। সেক্ষেত্রে দুদকের যে কার্যক্রম, দুর্নীতি প্রতিরোধ করার ক্ষেত্রে দুদকের যে সক্রিয়তা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা আছে। আপনার কাছ থেকে শুনতে চাই খুরশিদ আলম খান। দেখুন, সাংবাদিক মহোদয় যে কথাটি বলেছেন, এর আগে দুদক কোথায় ছিল? দুদক তো জানতে হবে, তো তথ্যপাত্র থেকে পাবে। আপনার বাংলাদেশে শত শত ব্যবসায়ী আছে, আমি কি প্রত্যেকটা ব্যবসায়ীর এগেইনস্টে ইনকোয়ারি শুরু করব? আমি কি ধরে নেব প্রত্যেকটা ব্যবসায়ী অসৎ? ইট ইজ অ্যাবসার্ড প্রপোজিশন। আমাকে আগে ডাটা পেতে হবে। এই ডাটাটা আমার নিজের গোয়েন্দার মাধ্যমেও পেতে পারি, আমি নিউজ পেপারের মাধ্যমে পেতে পারি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পেতে পারি, পুরো চিঠির মাধ্যমে পেতে পারি। ফার্স্ট অফ অল দুদককে একটা জিনিস জানতে হবে। দুদক না জানলে দুদক কখনো প্রসিড করতে পারবে না, সে নথি খুলতে পারবে না। হ্যাঁ, এটা অবশ্যই সবাইকে স্বীকার করতে হবে। কারণ আমি সবার উপর তো স্টিম রোলার এখানে চালাতে পারবো না, আনলেস এন্ড আনটিল কিছু বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত যদি আমার হাতে না থাকে। কাজেই দুদক কোথায় ছিল এই প্রশ্নটি অবান্তর। যদি এরপরে দুদক যদি কোনো স্টেপ না দিত, তখন আপনি বলতে পারতেন দুদক ঘুমিয়েছিল। এবং দুদক তার সমস্ত প্রপার্টিগুলো জব্দ করছে মানি লন্ডারিং এ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এবং সেটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আগাম জামিন চাইতে আসছিল, সেটা আমরা ঘোরতর আপত্তি করেছি এবং আমরাই ডিটেক্ট করেছি যে এখানে আমাদের কাছে মনে হচ্ছে বিএফআইউর একটা ফোর্স কাগজ দেওয়া হয়েছে এবং কোর্ট সেটার উপর সুমোটলি ইস্যু করলো। আলটিমেটলি প্রমাণ হলো তার ওয়াইফ এবং তার মেয়ে যে আগাম জামিনের দরখাস্ত ফোর্স ডকুমেন্ট দেওয়া হলো, এবং সেটা হাইকোর্ট ডিভিশন আমাদের প্লিটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশ ব্যাংকে শুনে, সেলিনা ইসলামের লয়ারকে শুনে সেটা দুদকে ইনকোয়ারিতে পাঠিয়েছে। তো এর চেয়ে বেশি দুদকের কাছে আপনি কি আশা করতে পারেন? না, তাহলে আসলে দুদকের কাছ থেকে যে খুরশিদ আলম খান, আমার একটি প্রশ্ন আছে, তার আগে আমাদের সিনিয়র সাংবাদিক নজরুল কবির আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। জি হ্যাঁ, আপনার অনেক পরিশ্রম আছে, আমরা জানি, অনেক চাঞ্চল্যকর মামলা নিয়ে আপনাকে ফাইট করতে হয় অভ্যন্তরে বাইরে। আমি না দুদককে মানে আমি বলছি দুদকের পক্ষ থেকেই আপনি ফাইটটা করেন। হ্যাঁ,
আপনি সেই রকম একটি জায়গা থেকে বলতে চাই যে এই বিশেষ করে পার্টিকুলার এই কেসটারই যদি উদাহরণ দেই আমরা, গণমাধ্যমে পাপুলের এই অনিয়ম নিয়ে ধারাবাহিক রিপোর্ট ছাপা হয়েছে একাধিক পত্রিকায় দিনের পর দিন। জি। এবং যখন নাকি এই আপনাদের কাছে মন্তব্য চাওয়া হতো, তখন আপনাদের কাছ থেকে একটা কমন বাক্য ছিল, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। জি। তথ্যটা সংগ্রহের দায়িত্ব কি শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের? জি, ধন্যবাদ নজরুল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুরশিদ আলম খান, আপনার বিশ্লেষণ শুনতে অবশ্যই চাই। না, দেখুন পাপুলের ব্যাপারে আমি নিজেও একটা রিড করেছি ইলেকশনের আগে, আমার এজ এ সিনিয়র ব্রিফ। উনি সিয়ারো লিওন থেকে, যে বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি অর্জন করেছে, আমার ক্লায়েন্ট এসে বললো এটা ভুয়া, আমরা একটা রিড করেছি, এটা প্রি ইলেকশন ডিসপিউট, হাইকোর্ট ইন্টারফেয়ার করেনি। এই প্রি ইলেকশন ডিসপিউট এগুলো কিন্তু দুদকের শিডিউল তফসিলের আওতায় আসে না, দুদকের একটা পেরিফেরি আছে, ও হাজারো হচ্ছে আমাদের ডেস্টিনির। আমি এই জালিয়াতির কথা বলিনি আপনাকে, একেবারে তার না আর্থিক না, অনিয়ম। আমি এক্সাম্পল দিলাম, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। যেমন ডেস্টিনি ধরুন, ডেস্টিনির পত্র পত্রিকাতে অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু যখন বাংলাদেশ ব্যাংক এবং বিএফআইইউ তারা একটা তদন্ত করে দেখলো যে পত্র পত্রিকার নিউজটা কারেক্ট, তখন তারা পত্র পত্রিকা সহ তাদের ইনকোয়ারি কমিটির রিপোর্টটা দুদককে পাঠালো। তখন দুদক এদের ভিসে কগনিজ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করলো, আলটিমেটলি প্রুফ হলো। আর পত্র পত্রিকা দেখেও একটা অনুসন্ধান করে নথি খুলতে, একটা অপিনিয়ন নিতে, একটা অপিনিয়ন ফর্ম করতে কিন্তু সময় লাগে। যে এই জায়গাতে খুরশিদ আলম খান, যে- নজরুল কবির, আমি একটি প্রশ্ন একটু রাখতে চাই আপনাকে, এরপর আপনি আবার প্রশ্ন রাখবেন। খুরশিদ আলম খান, এই জায়গাতে আমি একটু প্রশ্ন রাখতে চাই, আপনি অনেকগুলো মানে দুদক কিভাবে কাজ শুরু করে, কিভাবে তদন্ত শুরু করে, সেই জায়গাতে আপনি কিছু কথা বলেছেন। আমি যদি আরো একটু স্পষ্ট করে আপনার কাছে শুনতে যাই যে কিভাবে অভিযোগ করলে, কোন প্রক্রিয়ায় অভিযোগ করলে, কোন উৎস ব্যবহার করে অভিযোগ করলে দুদক কোনো একটি ঘটনাকে শতভাগ গুরুত্ব দেয়? জি, আপনাকে ধন্যবাদ। অভিযোগ আসলেই দুদক এটাকে যাচাই বাছাই করবে। ধরেন একটা বেনামি চিঠি আসলো আজকে দুর্নীতি দমন কমিশনে, জি। দুর্নীতি দমন কমিশন প্রথমে দেখবে সেই অভিযোগের মধ্যে তথ্যপাত্র আছে কিনা। যদি তথ্যপাত্র থাকে, সে অবভিয়াসলি কগনিজেন্স নিবে, সে কগনিজেন্স নিয়ে তার কমিশন সবাই এটা প্লেস করে তার একটা ইনকোয়ারির জন্য অনুসন্ধান খুলবে। কিন্তু তাকে প্রত্যেকটা অভিযোগ যাচাই করতে হবে উইথ দ্য বেসিস অফ ক্রেডিবল এভিডেন্সেস। এই যে আপনি এই অভিযোগটা, আপনি যদি ভয় পান বা কোনো ব্যক্তি যদি মনে করে তার নাম দেওয়াটা সমীচীন না, সে ছদ্মনামে লিখতে পারে, ইভেন কি সে বলতে পারে আমি নাম দিতে ইচ্ছুক নই, নাম্বার ওয়ান সেভাবে আসতে পারে। আমি আমার ইন্টেলিজেন্সের মাধ্যমে পেতে পারি, আমি একটা নিউজ পেপার ইলেকট্রনিক অথবা আমি একটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পেতে পারি, অনেকের নাম দিয়ে সরাসরি কমপ্লেইন দিচ্ছে, অনেকভাবে পেতে পারি। সোজা কথা, দুদকের যাচাই বাছাইয়ের ফার্স্ট আপনার ক্রাইটেরিয়া হলো, আপনি যদি 2 লাইনেরও যদি আমাকে একটা অভিযোগ দেন, 2 লাইনের মধ্যে আমাকে একটা ক্রেডিবল ডাটা থাকতে হবে। সেটা যদি হয়, তার বেসিস পত্রপত্রিকার রিপোর্টে সেক্ষেত্রে নির্ভরযোগ্য এই জায়গায় না। জি, আমার কথা নজরুল হচ্ছে কবির যে বলুন। আপনাকে কেন তথ্যটা দিতে হবে? দুদকের আগের দুদক নেই এখন আর। আপনাদের কিছু ইন্টেলিজেন্সের জায়গার ক্ষেত্রে আপনারা গোয়েন্দা তৎপরতার কাজটা তো করছেন। পাপুলের এই রিপোর্টটা যখন ধারাবাহিকভাবে গণমাধ্যমে হচ্ছিল, তখন আপনারা নিজস্ব উদ্যোগটা নিতে জি, পারলেন না নিজস্ব কেন? উদ্যোগ, খুরশিদ আলম খান, নিজস্ব উদ্যোগের বিষয়টা একেবারে খুব সংক্ষেপে আমি শুনতে চাই। নিজস্ব উদ্যোগে হ্যাঁ দুদক নিতে পারে। দুদক সেই ক্ষেত্রে যে কাগজগুলো আসছে, যে কেউ কমপ্লেইন করে নাই, ওই সাংবাদিক মহোদয় যেটা বললেন, আমি হয়তো দুটো পত্রিকায় একটা সিরিজ অফ একটা রিপোর্ট দেখলাম, হ্যাঁ 1, 2, 3 করে, সেগুলো যদি আমি দেখি যে হ্যাঁ এগুলো আমি তথ্যপাত্র সংগ্রহ করা দরকার বা আমার করা প্রয়োজন, আমার মনে হয় যে রিপোর্টগুলোর কথা বলছেন ওটা মনে হয় খুব বেশি দিন আগের না, জি। আমার যদি ভুল না হয়ে থাকে। এটা আমি জি। জানি না, ডেট আমার জি, ধন্যবাদ মনে নাই। খুরশিদ আলম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে, নজরুল কবির আপনার কাছে আসবো, তার আগে একটু ফখরুল ইমাম আপনার কাছে আসতে চাই। আমাদের অ্যাডভোকেট খুরশিদ আলম এবং আমাদের নজরুল কবির যেভাবে বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রশ্নগুলো করছিলেন, তার প্রেক্ষাপটে আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। খুব ছোট প্রশ্ন আপনার কাছ থেকে, একটু আপনি সিনিয়র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে যে রাজনীতির যে আদর্শিক যে জায়গা, সেই জায়গা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে তো আজকে আমরা পাপুলের বিষয়টি নিয়ে আলোচনা করছি, আগামীকাল বা কয়েক বছর পরে অন্য কোনো নাম নিয়ে যে আলোচনা হবে না, সেই নিশ্চয়তা কে দিবে? এই বিষয়ে একটু শুনতে চাই ফখরুল ইমাম। ধন্যবাদ আপনাকে। আপনি একদম ডাইরেক্টলি ঠিক ঠিক কথা বলেছেন। আদর্শ থেকে অনেক আমরা দূরে সরে গেছি। রাজনীতি শুধু না, যারা রাজনীতি করেন, যারা যে যা পেশায় আছেন, সে আদর্শ থেকে আমরা সবাই কিন্তু দূরে সরে গেছি। এখন দেখেন, এখানে গোলাম রহমান সাহেব, আমার যদি ভুল না হয়, উনি দুদকের চেয়ারম্যান ছিলেন এবং উনি একটা বলেছিলেন যে আমি হলাম নখদন্তহীন বাঘ। এরপরে অবশ্য দুদকের আইন চেঞ্জ হয়েছে, দুদকের সুমোটো মামলা করতে পারে। দুদকের আমাদের দেশে করাপশন এত বেশি যে দুদকের পক্ষে সবগুলো কাভার দেওয়া
ওরকম বোধহয় জনবল দুদকের আছে বলে আমি মনে করি না। তবুও ওনারা যা করতেছেন ভালোই করতেছেন, এবং অনেক থ্রিলিং কেস, যেমন ক্যাসিনো থেকে আরম্ভ করে জি। অনেক কিছু যাই সরকার ধরেছে সেগুলোর মধ্যে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন কেসগুলো। এটা আমি একটা বলতে পারি। আরেকটা নৈতিকতার জায়গা থেকে বলতে পারি যে আগে আমরা দেখতাম যারা পলিটিশিয়ান ছিল তাদের ভিতর থেকেই সংসদ সদস্য হতো। তারপরে পলিটিশিয়ানদের মধ্যে যারা আইনজীবী ছিল তারাই কিন্তু অধিকাংশ পার্লামেন্টে আসতেন। কিন্তু এখন আপনি দেখবেন যে এইখানে অনেক বেশি ব্যবসায়ী লোকজন এখানে ইনভলভ হয়ে গেছে। তারপরে একটা কথা হলো যে নীতি আর আদর্শ আমরা যতটুকু ধরে রাখি, এই যে চলার পথে কতগুলো প্রফেশন আছে, তার মধ্যে ব্যবসা হলো একটা প্রফেশন। ওদের হলো ডিল। এখন ডিলের মধ্যে কোনো নীতি থাকে না, নৈতিকতা থাকে না, দেশপ্রেম থাকে না, কিছুই থাকে না। ডিলটাই হলো বড় কথা। ডিল মানে আমি এই কাজটা করব, তুমি আমাকে মানে যে ফখরুল ইমাম, সব শেষে বাণিজ্যই বড় কথা। এক্স্যাক্টলি রাইট। জি, এইটা ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে কাছে- ফখরুল ইমাম, আপনার কাছে আমি ফিরছি অল্প সময়ের মধ্যে। নজরুল কবির, যেমনটি ফখরুল ইমাম এমপি তিনি বলছিলেন যে আসলে ব্যবসায়ীরা সংসদ সদস্য হতে পারেন, সেটি সংবিধানই তাকে সেই সুযোগ দিয়েছে। কিন্তু একজন ব্যবসায়ী সংসদ সদস্য হওয়ার পরে তার যে ক্ষমতা থাকে, তার যে প্রভাব বিস্তার করার সুযোগ থাকে, সেটি তিনি ব্যবসায়ের কাজে সেটি লাগান। তাহলে আসলে না, আলটিমেটলি এইটার ক্ষেত্রে আজকে ফখরুল ইমাম ভাই দীর্ঘদিন যাবতই রাজনীতির সঙ্গে আছেন, জাতীয় পার্টির সঙ্গেও আছিলেন। আমরা জাতীয় পার্টির হিস্ট্রিটাও জানি, জাতীয় পার্টির গঠন প্রক্রিয়া থেকে শুরু করে জি। পরবর্তী অবস্থানটা জানি। আমি খুব খোলামেলা কথা বলতে চাই যে ফখরুল ইমাম ভাইও পারবেন না এটা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তার দলের মধ্যে ব্যবসায়ীদেরকে প্রাধান্য না দিয়ে রাজনীতিবিদদেরকে প্রাধান্য দেওয়া হোক, এই কথাটা যদি জোর গলায় উনি বলতে চান, তাহলে দুদিন পরেই দেখা যাবে তার পটটি নেই। কেন বলছি এই কথাটা দেখেন, যে রুহুল আমিন হাওলাদার সাহেবের যখন মহাসচিব ছিলেন তাকে নিয়ে যাওয়া হলো, এরশাদ সাহেব তখনও জীবিত ছিলেন, তার বিরুদ্ধেই অভিযোগ ছিল যে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, মনোনয়ন দিবেন বলে দিতে পারেননি, এরশাদ সাহেব দেননি। সেই কারণে হচ্ছে পরবর্তীতে যখন এরশাদ সাহেব জানতে পেরেছেন যে টাকা ধরেন যে এক্স পরিমাণ টাকা নিয়ে ওয়াই পরিমাণের কথা বলা হয়েছে, তাই তার মনোনয়ন তাকে মহাসচিব পদ থেকে সরানো হয়েছে। এই যখন একটি রাজনৈতিক দলের চরিত্র হয়, তখন রাজনীতিবিদদের এই সুযোগটাই তো ব্যবসায়ীরা গ্রহণ করবে। রাজনীতিবিদরা নিজেরাই তো আদর্শের মধ্যে নাই। একটি দল যখন আদর্শিক ভিত্তিতে মানে গঠন হয় না, একটি দলের চরিত্রের মধ্যে যখন থাকে যে আপনার খুনিদেরকে সেখানে দলের মধ্যে নেওয়া হবে। মহিজুদ্দিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি আজম খানকে ক্ষমতায় দলে নিয়েছিল না এরশাদ, সেই সময় অনেক এবার জাতীয় পার্টির কেউ প্রতিবাদটা করেন। রাজনৈতিক সমীকরণ। অতএব বাস্তবতাটা হচ্ছে আগে রাজনীতিবিদদেরই আত্মসমালোচনা করতে হবে। ওনারা যে পাপ করেছেন পরবর্তী প্রজন্মের কাছে, যে তাদেরকে শিখিয়েছেন অনৈতিকতা, তাদেরকে শিখিয়েছেন লুটপাট করা, ফলে তারা দেখেছে যে লুটপাট করলে, অনৈতিকতা নিয়ে থাকলেই খুব দ্রুত ক্ষমতা যাওয়া যায় এবং ভাগ্যের পরিবর্তন হয়। এবং ভাগ্যের পরিবর্তন হয়। আমি একটু খুব ছোট্ট করে ফখরুল ইমাম আপনার কাছ থেকে শুনতে চাই, এরপর খুরশিদ আলম খানের কথা শুনবো, যেটা আমাদের নজরুল কবির বলছিলেন যে আসলে অনিয়ম আদর্শের জায়গা থেকে রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা সরে গিয়েছে বলেই ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে, তা না, সুযোগ করে নিচ্ছে বিভিন্ন উপায়, বিভিন্ন প্রভাব বিস্তার করে। একটু শুনতে চাই খুব সংক্ষেপে ফখরুল ইমাম। না, ঠিক আছে, ওনার কথাটা আমি অগ্রহণ করার কিছু নাই, কিন্তু উনি যেটা বললেন যে রাজনীতিবিদরা চুরি শিখিয়েছে, এটা আমি বিশ্বাস করি না, এখনো বিশ্বাস করি না। আপনি দেখেন বেগম পাড়া নিয়ে কথা বলে গুলশানে, আপনি গুলশানে দেখেন না, গুলশানে যে বাড়িগুলো আছে কয় পার্সেন্ট আপনার রাজনীতিবিদদের বাড়ি আছে? আপনি মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতে যে 2000 আপনার আছে, ওখানকার সিটিজেনশিপ নিয়েছে, তাদের মধ্যে কয় পার্সেন্ট রাজনীতিবিদ আছেন? বেগম পাড়া যান, কয় পার্সেন্ট রাজনীতিবিদ আছেন? সুতরাং শুধু রাজনীতিবিদদের গালি দিয়ে আপনি যদি দূরে সরায় রাখেন, তাহলে তো এর কোনো হলো না। তাহলে আপনারা রাজনীতিতে আসেন, ভালো মানুষের রাজনীতিতে আসেন, কেউ আসবেন না তো। শুধু সমালোচনা করলে জিনিসটা শেষ হবে না। আমরা ছিলেন, তাকে পরবর্তীতে মন্ত্রী করা হয়েছে, রাজনীতিবিদ করা হয়েছে। আপনার একজন পুলিশ কর্মকর্তা বর্তমানে এমপি আছেন, সর্বোচ্চ পদে ছিলেন, তার তো সেখানে গিয়ে রাজনীতিতে যাওয়ার কথা ছিল না, তাকে রাজনীতিবিদের নমিনেশন কারা দিয়েছে? জি, ফখরুল ইমাম, যেমনটা আমাদের নজরুল কবির যেমনটি বলছেন, আমি একটু যোগ করে নিশ্চয় আপনি বলবেন, আপনার কাছ থেকে শুনবো। সেটি হচ্ছে যে এই রাজনীতিবিদদের ছোট করে আসলে দেখার কোনো সুযোগ নেই এবং একতরফা দেখারও কোনো সুযোগ নেই, কিন্তু রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের কাছ থেকে সামগ্রিকভাবে মানুষ যা প্রত্যাশা করে সেই জায়গাটি মানুষ পাচ্ছে কিনা, এই জায়গা থেকেও যদি আমরা আলোচনা করি, তাহলে আপনি কি বলবেন ফখরুল ইমাম? না, এই জায়গা তো পাওয়ার কথা নয়, কারণ আমি তো আগেই বলেছি যে একটা বিরাট নৈতিকতার অভাব আছে আমাদের রাজনীতিতে। কিন্তু নজরুল সাহেব যেটা বললেন যে দীর্ঘদিন একটা পেশা করে আমাদের এখানে একজন ধরেন একজন সিভিল সার্ভিস, একজন পুলিশের কর্মকর্তা,
একজন আপনার মিলিটারি কর্মকর্তা, তার সমস্ত জীবন আপনার চাকরি করার পরে তার যদি রাজনীতিটা কি সামাজিক একটা কাজকর্ম, সামাজিক কাজকর্মের মাধ্যমে মানুষকে উন্নতি করা, এবং ব্যবস্থাটা হচ্ছে গণতন্ত্র। সুতরাং এখানে সবাই আসতে পারে। তার পিরিয়ডটা শেষ করে আফটার 3 বছর, মানে আপনি চাকরি ছাড়ার 3 বছর পর আপনি রাজনীতিতে আসতে পারেন, এটা কোনো অপরাধ নয়। এখন তার যদি যোগ্যতা থাকে, অনেক সাংবাদিক এসছেন, শুধু আপনি ইয়েতে করেন কেন, অনেক সাংবাদিক রাজনীতি এসছেন, নিঃসন্দেহে। অনেক সাংবাদিক রাজনীতি এসছেন, অনেক বড় পজিশনে গেছেন। আনোয়ার জাহিদ ছিল আমাদের সময়, কাজী জাফর আহমেদ ছিলেন, অনেক সাংবাদিক যারা ডাইরেক্টলি ছিলেন তারা রাজনীতি এসছেন, কিন্তু রাজনীতিটা তো পলিউটেড হয়ে গেছে এখন। জি। সুতরাং সেটা আমি ফিরছি। জাহিদের মতো সাংবাদিক যেরকম যারা অনৈতিকতাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাজনীতির কাছ থেকে সব লোকজন ফখরুল ধন্যবাদ। ভাই কিছু কিছু সত্য অপছন্দ উচ্চারণ করতেছে। করে ফখরুল ইমাম ভাই, আমি ফিরবো আপনার কাছে, একেবারে আনোয়ার সময় জাহিদ পাচ্ছি না। সাহেব নজরুল কবির, দিনের বেলায় এরশাদের বিরুদ্ধে বক্তৃতা করে গিয়ে রাতের বেলাতে জি, মন্ত্রী জি, হয়ে ধন্যবাদ নজরুল কবির। আমি ফিরবো আপনার কাছে। খুরশিদ আলম খান, আপনার কাছে আসতে চাই, একটু ভিন্নভাবে আসতে চাই। দুদকের মামলায় কিংবা তদন্তে রাজনৈতিক দলের সহযোগিতা কেমন পান আপনারা? রাজনৈতিক দলের সহযোগিতা বলতে আসলে কি বোঝাচ্ছেন? আমি আমরা বুঝাচ্ছি, তো দুদক যে মামলাটা করে অনুসন্ধান বা তদন্ত, অবভিয়াসলি যার বিরুদ্ধে করে সে কোনো সহযোগিতা করে না। আমরা তাদেরকে যখন ডাকি, হ্যাঁ, একটা চিঠি দিয়ে আসুন আপনার বক্তব্য শুনতে চাচ্ছি, আমি চলে ওই যায়। সেই অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে বলছি না, তিনি যে রাজনৈতিক দলের আদর্শ ধারণ করেন বলে মানে আমরা গণমাধ্যমে জানি কিংবা সেটি প্রকাশিত, সেই রাজনৈতিক দল কতটুকু সহযোগিতা করে? আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি, কোনো জি। ইন্টারাপশন হচ্ছে না এখন। জি। এটা আপনার বিশ্বাসের ব্যাপার। আপনি কতটুকু আমার কথাটা কগনিয়েন্সে নিবেন বা কতটুকু বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। তবে অন্তত আমি বলছি আপনাকে, আমি তো প্রচুর মামলা করছি, বড় বড় যারা রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমরা তো দেখছি, কিন্তু আমার কাছে বা আমার মামলার কানেকশনে আমার প্রতিষ্ঠান বা কোনো অফিস থেকে কখনো ফোন আসেনি। এতটুকু আমি আপনাকে আমার পক্ষ থেকে আমার পোর্শনটা আমি বলতে পারি। এবং জি। আমার কমিশন যখন আমাকে একটা মামলাতে কখনো ইন্টারাপ্ট করে না। দ্যাট ইজ, এটা আপনার স্বাধীনতা, কি করবেন না করবেন আপনার ব্যাপার। এবং আমি যদি হেরে যাই তখন কমিশন আমাকে বলে এটা আমরা কি করতে পারি, আপনি একটা জি। লিগ্যাল অপিনিয়ন দেন। আমি জি। রায় পেয়ে লিগ্যাল অপিনিয়ন দিই, বাট ইন্টারাপশন, সরাসরি হস্তক্ষেপ আমি এই পর্যন্ত পাইনি। সো জি। ফার রিলেটস টু মাই। যে অসংখ্য ধন্যবাদ খুরশিদ আলম খান। একেবারে শেষ মন্তব্য নজরুল কবির, এই আলোচনার শেষ। ধন্যবাদ খুরশিদ ভাই, একটা শেষ মুহূর্তে আসার কথা শোনালেন, কিন্তু ইন্টারাপশনটা হতো। আমরা গণমাধ্যম কর্মীরা জানি এটা নিশ্চয়ই যে প্রধানমন্ত্রী যেমনি তার নির্বাচন ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এখন যদি এই যে ইন্টারাপশনটা না হয়, খুরশিদ ভাইকে অভিনন্দন জানাই যে সৌভাগ্যবান, এবং আমরা চাই কোনো ব্যাপারেই যেন ইন্টারাপশন না হয়। জি। এবং এটা ফ্যাক্ট যে এই সরকারের আমি লক্ষ্য করেছি এমপি মন্ত্রীদের দুদকের বারান্দায় হাঁটতে হয়েছে। জি। দুদক আরো স্বাবলম্বী হোক, স্বয়ং সম্পূর্ণ হোক, সেটা আমরা প্রত্যাশা স্বাধীনভাবে করি। সিদ্ধান্ত নিই, সেটা আমরা এটা প্রত্যাশা আমাদের করি। প্রত্যাশা। ফখরুল ইমাম, আমরা এই আলোচনার শেষ মন্তব্য শুনতে চাই আপনার কাছ থেকে, খুব সংক্ষেপে। শেষ মন্তব্য হচ্ছে যে আমাদের দেশকে যদি গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে হয়, জি। তাহলে আমাদেরকে রাজনীতিতে ভালো লোক আসার দরকার। এবং শুধু বাইরের থেকে সমালোচনা করলে এই জিনিসটা কোনোদিন সমাধান হবে না। রাজনীতিতে ঝাঁপিয়ে পড়তে হবে এখানে এই অঙ্গনটা, কারণ রাজনীতিবিদদের ছাড়া এই দেশ পরিচালনা করতে পারবেন না। যদি ভালো লোক নিয়ে দেশ পরিচালনা করতে চান তাহলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ খুরশিদ আলম খান, আপনার শেষ মন্তব্য। আমি একটু ওই মাননীয় সাংসদ ফখরুল ইসলামের সঙ্গে একটু আমি দ্বিমত করছি। জি। উনি প্রথমে বললেন এটা একটা দুঃখজনক ঘটনা। আমার কাছে মনে হয়েছে দুঃখজনক, এটা লজ্জাজনক। জি। এটা আমাদের লজ্জা, সংসদের লজ্জা, দেশের লজ্জা, মানে জাতির লজ্জা। কাজেই তবে এটা কি রিকভারি করছে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জি। উনি খুব একেবারে সময়োচিত ভাবে তড়িৎ গতিতে একটা পদক্ষেপ নিয়ে আমাদেরকে লজ্জার হাত থেকে উনি বাঁচিয়েছেন। উই জি। আর গ্রেটফুল স্পিকার শিরীন শারমিন চৌধুরী অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমাদের সাংসদও নিশ্চয়ই ওনাদের কনসেন্ট ছিল এসব ব্যাপারে। তো দুঃখজনক বলে এই অপরাধটাকে খাটো করার দেখার কোনো আমার মনে হয় প্রয়াস নেই, কারণ এটা জি, লজ্জাজনক। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিরতিতে যাব, তার আগে ফখরুল ইমাম এমপি এবং অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সংবাদটি,
সেটি আলোচনা করতে চাই। আমরা ইতিমধ্যে জেনেছি সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি উল্লেখ তিনি একটি ঘোষণা দিয়েছেন যে 17 মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের এবং 24 মে থেকে ক্লাস শুরু হবে। কিন্তু এরপরও সাধারণ শিক্ষার্থীরা তারা নানাভাবে দাবি জানাচ্ছে, আন্দোলন করছে, একত্রিত হচ্ছে। এই বিষয়গুলো আজকে আলোচনা রাখতে চাই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, আছেন আমাদের সাথে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ তাবিয়া ইসলাম, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগিব নাইম। আপনাদের তিনজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ তাবিয়া ইসলাম, আপনার কাছে আসতে চাই। সরকারের ঘোষণার পরেও আপনারা অন্য এক ধরনের বা আপনাদের মতো করে আপনারা দাবি জানাচ্ছেন, আন্দোলন করছেন, একত্রিত হচ্ছেন। সরকারের এই যে যে ঘোষণা বা সিদ্ধান্তের সাথে আপনারা একমত হতে পারছেন না কেন? তাবিয়া ইসলাম। আচ্ছা, আমি ফার্স্ট বলতে চাই যেটা আহ, আমাদের দাবি দাবাগুলো আপনারা অলরেডি জানেন। আমাদের আন্দোলনটা কিন্তু প্রথম শুরু হয় আপনার আমাদের উপর যেমন বিতর্কিত হামলা চালায় গেরুয়াবাসী, এই জি। হামলার প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আমাদের আন্দোলনটা শুরু করি। এখন একটা পর্যায়ে গিয়ে আমরা যখন আমাদের দাবি দাবাগুলোর কোনো সলিউশন পেলাম না, তখন আসলে সরকার থেকে একটা নির্দেশনা এসেছে। আমরা সরকারের নির্দেশনাকে যথেষ্ট সম্মান জানাচ্ছি। আমরা বলছি না যে আমরা এখনই সরকারের নির্দেশনাকে প্রত্যাখ্যান করছি। তাদের প্রতি সম্মান আমাদের অবশ্যই আছে, কিন্তু আমাদের সলিউশনটা যে কারণে আমাদের আন্দোলন শুরু হয়েছিল তার কোনো সলিউশন কিন্তু এক্সাক্ট সলিউশন কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। আমাদের আসলে ক্ষোভের জায়গাটা সেখানেই। না, আপনাদের সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়ের, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলুন কিংবা প্রক্টরের বক্তব্য কিন্তু আমরা, যিনি সম্মানিত প্রক্টর তার বক্তব্য কিন্তু আমরা গণমাধ্যমে শুনেছি, কিন্তু আপনাদের সাথে কি আলোচনা হয়েছে সেই জায়গা থেকে আপনাদের যদি একটু আপনি স্পষ্ট করেন। আচ্ছা, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 2 দিন ধরে আন্দোলন করে আসছি। এখনো পর্যন্ত আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে আমাদের প্রক্টর স্যার স্পিচ দিচ্ছেন, জি। বাট এখনো পর্যন্ত আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনারা কোনো ফর্মালি বসেননি বা ওনাদের কতটুকু আমাদের দাবি দেওয়া আদায় করেছেন এই বিষয়ে ওনারা স্পষ্ট কোনো স্পিচ আমাদেরকে দেননি। সেক্ষেত্রে এজন্য কি আসলে সেক্ষেত্রে দাবিটা কি? আপনাদের দাবিটা তো হল খুলে দেওয়া, জি, তাবিয়া ইসলাম, আপনার কাছে ক্লাস আমাদের শুরু আমাদের করা। নজরুল কবির প্রশ্ন। জি। তাই তো, হল খুলে দেওয়া, ক্লাস শুরু করার এই ঘোষণাটা আজকে আসছে। আসার পরে এখন এখন তো আর আপনাদের এর ইয়াতে নতুন করে নিজের মানে এখন তো আর কোনো আলোচনার বিষয় নেই এখন। স্যার, জি। আমি স্যার একটু কারেকশন করে দেবো স্যার। জি, বলুন। আমাদের আন্দোলন কিন্তু স্যার মূলত হল খোলাকে কেন্দ্র করে ছিল না স্যার। আমাদের উপর যে বিতর্কিত হামলা, সশস্ত্র হামলা স্যার, এটাকে কেন্দ্র করে কিন্তু স্যার আমাদের আন্দোলনটা শুরু হয়। তো আমরা না, প্রথম না, আন্দোলনটা আসবো শুরু আসবো করেছিলেন আসবো কিভাবে? যে নজরুল কবির, আমি 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 আসবো, আমি তাবিয়া ইসলাম আপনার কাছেও আমি আসবো। আমি একটু রাগিব নাইম আপনার কথা শুনতে চাই। নিশ্চয়ই আপনি আমাদের তাবিয়া ইসলামের কথা শুনছিলেন। আপনার আপনার বিশ্লেষণ কিংবা আপনার যে ভাবনা এই মুহূর্তে সরকারের সিদ্ধান্ত এবং যেভাবে আমাদের তাবিয়া ইসলাম যেভাবে বলছিলেন, শিক্ষার্থী সমাজ যেভাবে ভাবছে, সেই বিষয় নিয়ে আপনার কথা শুনতে চাই। রাগিব নাইম। ধন্যবাদ আপনাদের উপস্থিত সবাইকে। আজকের আপনার যে প্রশ্নটা সেটার আগে আসলে সেই বিষয়ক আলাপ করতে গেলে আগে আমাদের পুরো করোনাকালীন পরিস্থিতি, শিক্ষার্থীদের সমস্যা, সেই বিষয়ক আলাপটা জরুরি। যদিও জি। আমি এখানে খুব ছোট করে আপনার প্রশ্নের খাতিরেই খুব ছোট করে একটু আলাপটা করে নেই যে আজকে প্রায় 1 বছর পরে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন। 1 বছর পরে না, এর মাঝখানেও বেশ কয়েকবার তিনি বক্তব্য দিয়েছেন। জি। কিন্তু যে বিষয়টা আসলে বারবারই এড়িয়ে যাচ্ছেন কিংবা নিশ্চয়ই খেয়াল করছেন কিনা আমরা জানি না সরাসরি, কিন্তু বেশ কয়েকটা সমস্যা শিক্ষার্থীরা মুখোমুখি হচ্ছে। একটা হচ্ছে তাদের একাডেমিক সমস্যা, একটা হচ্ছে তাদের আর্থিক সমস্যা, সামাজিক পারিবারিক ক্ষেত্রে সমস্যা এবং নিরাপত্তার সংকটটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমনটা বলছিলেন যে তাদের আন্দোলন শুরু হয়েছিল নিরাপত্তার যে সংকট সেই জায়গা থেকে। তো সেই নিরাপত্তার সমস্যাও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য দিয়ে যাচ্ছে না, এবং এই পাশাপাশি জায়গাতে মানসিক সমস্যা। এই জায়গাতে রাগিব নাইম, আমি আপনার কথা শুনবো। আমি তাবিয়া ইসলামের কথা শুনবো যে নিরাপত্তা সংকটকে কেন্দ্র করে যে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলো, সেই পরিস্থিতির সমাধান কি তালা ভেঙে হলে ওঠা কিনা, শুনতে চাই আপনার কাছ থেকে রাগিব নাইম। না না, একেবারেই না। নিরাপত্তার সংকট যেটা, সেই পরিস্থিতি সমাধান কোনোভাবেই তালা ভেঙে হলে ওঠা না। কিন্তু নিশ্চিতভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যদি অন্য কোনো উপায় থাকতো, যদি ওই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার কিংবা হচ্ছে যিনি উপাচার্য আছেন তারা যদি ওই মুহূর্তে দাঁড়িয়ে বলতেন যে ঠিক আছে, আমার আমার বাসভবনের মাঠে আসো, আমি জি। তোমাদের সাথে কথা বলতেছি। তো এইরকম তো আসলে এটা তো পারস্পরিক বিষয়। শিক্ষার্থীরা প্রশাসনের বিপরীতে না,
আবার প্রশাসনের শিক্ষার্থীদের বিপরীতে না। না, এই রাকিব ম্যাম, এই একটা বিষয় বলেছেন, আমার মনে হয় এটা খুব চমৎকার, এটি পরস্পর আলোচনার বিষয়। এই বিষয় নিয়ে আমি একটু শুনতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক A.K.M গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই। আপনি আমাদের দুইজন শিক্ষার্থীর আলোচনায় আপনি শুনলেন, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, এখন যে অবস্থা, এই যে হল খোলা নিয়ে কিংবা জাহাঙ্গীরনগরের যে বিশেষ অবস্থাটি তৈরি হলো, তারা নিরাপত্তা সংকট কিংবা তাদের একাডেমিক সমস্যা কিংবা আর্থিক বিষয়গুলো সব কিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি সম্মানিত প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা বিষয়টি শুনতে চাই। তবে এটি একটু উল্লেখ করে রাখতে চাই, রাগিব সাহেব যেমনটি বলছিলেন যে পরস্পর আলোচনার মধ্যে দিয়েই চলমান অবস্থা মোকাবেলা করাটাই সবচেয়ে কার্যকরী হতে পারে, সেই প্রেক্ষাপটে অধ্যাপক A.K.M গোলাম রব্বানী। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যে জাহাঙ্গীরনগরের দুঃখজনক ঘটনায় যারা আহত হয়েছে, আমাদের প্রিয় শিক্ষার্থী যারা, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি জাহাঙ্গীরনগর কেন্দ্রে কথা বলার আগে সেখানে একটি প্রশাসন আছে, ভিন্ন বিশ্ববিদ্যালয়, ভিন্ন প্রেক্ষাপট। তিনটি প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। একটা হচ্ছে করোনাকালীন বাস্তবতায়, বিশ্ব বাস্তবতা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান, আর একটি জাহাঙ্গীরনগরে ঘটে যাওয়া একটি আকস্মিক ঘটনা। তৃতীয়ত হচ্ছে যে হল খোলার আজকেই আমরা একটি সিদ্ধান্ত এবং যথারীতি একটা হল খোলা, ক্লাস নেওয়ার একটি সরকারি সিদ্ধান্ত, পরিকল্পনা পেয়ে গেছি। এখানে আপনার একটি কথা যে আমাদের শিক্ষার্থীদের মানসিক হেলথ, তার পারিবারিক অবস্থা, আর্থিক সবকিছুকে বিবেচনায় কিন্তু আমাদের আছে। তো বিষয়টি এমন আকস্মিক এবং ব্যাপক যে এটিকে মোকাবেলা করার আগাম কোনো প্রস্তুতিও ছিল না। যে সমস্ত দেশ প্রস্তুত ছিল, তাদের হেলথ অবস্থা ভালো, সেই দেশের কিন্তু বিপর্যয় এবং এটা আরো বেশি পরিমাণে ঘটেছে। সেটি কোনো দেশের উদাহরণ কোনো দেশের জন্য প্রযোজ্য নয়। কিন্তু আমাদের এই বাস্তবতা আমরা যেটা ভাবছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা যদি বলতে যান, আমরা করোনার শুরুতেই যতটুকু সম্ভব বিভাগীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পর্যায়ে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। একটি কথা সত্য যে যতটা দাঁড়ানো উচিত সেই ততটা দাঁড়াতে পারলে আমরাও খুশি হতাম। সেখানে নানা সীমাবদ্ধতা আছে একটি, তবে আমাদের মানসিক এটা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। আমরা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে মিস করি, তাদের যে সমস্যাগুলো সেটা বোঝার চেষ্টা করি। সুতরাং যে একটি জাহাঙ্গীরনগরের যে বিচ্ছিন্ন ঘটনাটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা এক নয়। আমাদের বাস্তবতা হচ্ছে ইতোমধ্যে আমরা কিন্তু হলগুলোকে খোলা রেখেছি। আমাদের কিভাবে হলের দ্বার উন্মুক্ত, শুধু শিক্ষার্থীরা অবস্থান করছে না করোনাকালীন। আপনি জানেন আপনি একজন সহকর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার হলে আসছে, হলে এসে তার রুমগুলোতে অবস্থান করছে এবং করে তার যা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে, একটি টাইম ফ্রেম আছে, এর ভিতরে কাজ করছে। এবং আরেকটি সিদ্ধান্ত আমরা দিয়ে দিয়েছি যে হল খোলার পরিকল্পনা থেকেই শিক্ষার্থীরা যদি মনে করে যে তার রুমটি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, এক বছরের যে বাস্তবতা, এই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীর জন্য উন্মুক্ত আছে। আর এখন যে দাবিটি উঠেছে যে হল খুলে দেখুন পর্যায়ক্রমে ওদের বক্তব্যরা বলবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই সমস্ত বক্তব্যকে স্বাগত জানায়। আজকে যখন রাজু ভাস্কর্য থেকে তারা আসলো, আমি কথা বলেছি, তারা বললো যে আমরা একটি স্মারকলিপি দিতে চাই, মানবপাচারের কথা বলতে চাই, আমরাই নিয়ে গিয়েছি তাদেরকে। তারাও কিন্তু খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীদের একটা যৌক্তিক চিন্তা ভাবনা আছে। অথবা ডক্টর A.K.M গোলাম রব্বানী, আপনি সেই যে যৌক্তিক চিন্তা ভাবনা বা যৌক্তিক আন্দোলন বা তাদের ভাবনার বিষয়টি সম্মান দেখিয়ে যে পরস্পর আলোচনার সুযোগটি করে দিচ্ছেন, তারই প্রেক্ষাপটে আমি একটু আসতে চাই নজরুল কবির আপনার কাছে। যে আমাদের সম্মানিত প্রক্টর স্যার বললেন, আমাদের রাগিব নাইমও বললেন, এবং তাবিয়া ইসলামের কথায় কিন্তু সেই আলোচনাটি চলে আসলো যে আসলে নিরাপত্তা সংকট, শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট, তাদের কথা শোনা, এই যে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ কিংবা জাহাঙ্গীরনগর কতটা করেছে, সেই তাবিয়া ইসলামের আলোচনায় কিন্তু সেটার প্রশাসন কিংবা প্রক্টর তারা, শিক্ষার্থীরা যেভাবে সমর্থন চাচ্ছে, আলোচনা চাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু তারা লক্ষ্য করে নাই বলেই কিন্তু সেইভাবে তাবিয়া ইসলামের বক্তব্য চলে আসলো। আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, একেবারে স্কুল পর্যায় থেকে সমস্ত শিক্ষার্থীদেরই যেই পরিবার এই করোনাকালে মানসিক চাপটা বিরাজমান আছে, ছিল এবং আছে, হয়তো এটার অভিজ্ঞতা আরো দীর্ঘদিন থাকবে। সেটা নিয়ে হয়তো আমাদের চিকিৎসক সমাজ, মনোরোগবিদরা যারা আছেন তারা গবেষণা করে বের করবেন। আমাদের এই করোনার জন্য তো শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবীর একটি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই শিক্ষার্থীরা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সন্দেহ নেই। আমরা যখন কি এর আগেও এই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া কিংবা স্কুল খুলে দেওয়া, কলেজ খুলে দেওয়ার প্রসঙ্গটা আসছিল, আমাদের পক্ষ থেকেই চাইলেই কিন্তু এটা খুলতে পারবে না, কারণ একটি যেই রোগটি নিয়ে আমরা কথা বলছি, যে ভাইরাসটি নিয়ে কথা বলছি, এর জন্য একটি জাতীয় বিশেষজ্ঞ পরামর্শক কমিটি আছে। তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত দেওয়ার পরে কিন্তু এটা খোলার কথা।
একটু মনে করিয়ে দিতে চাই আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে। সেটি হচ্ছে যে মার্চ মাসের দিকে স্নাতক ও স্নাতকোত্তর এই দুটো শ্রেণীর পরীক্ষা যাদের হবে তাদের জন্য হল খুলে দেওয়ার একটা প্রাথমিক আলাপ হয়েছিল। প্রশ্নটা হলো আমি বরং একটু ক্রিটিক্যালি দেখতে চাই জিনিসটা। ছাত্রদের এই যে 11টা মাস যাবত তারা হচ্ছে, যখন মার্চ মাসে এইরকম একটি প্রাথমিক আলোচনার সামনে আসলো, আমরা গণমাধ্যম কর্মীরাই সামনে আনলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে যে ধীরে ধীরে প্র্যাকটিসে যাওয়া দরকার, স্কুল কলেজ খোলার আগে বিশ্ববিদ্যালয় ছাত্রদেরটা খোলা দরকার। তাহলে হঠাৎ করে গত 2 সপ্তাহ ধরে এই হল খুলে দেওয়ার আন্দোলনটা কিভাবে শুরু হলো, জি, এবং একই সঙ্গে পাবলিক মানে বিশ্ববিদ্যালয় এর পিছনে অন্য কোনো ইঙ্গিত আছে কিনা? আমি খুব ক্রিটিক্যালি দেখতে চাই। এই কারণে আমি আসলে যে একজন গণমাধ্যম কর্মীকে ক্রিটিক্যালি দেখতে হয়, জি, সেই জায়গাটা থেকে আমি বলছি যে আজকে ধরেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা চরিত্র আছে। জাহাঙ্গীরনগরের অধিকাংশ ছাত্রছাত্রী আবাসিক, এবং তাদের যে বেদনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রছাত্রী যেখানে আবাসিক অনাবাসিক সবই আছে, জি। বেদনা কিন্তু একরকম নয়, বাস্তবতা একরকম নয়। জি। ফলে আমি জাহাঙ্গীরনগর আমরা শেষ করবো। জি, হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগরটা পাশ কাটিয়ে রেখে বলতে চাই যে অবশ্যই শিক্ষার্থীদের যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটি দুটোভাবেই দেখার সুযোগ আছে। একটি হচ্ছে এইরকম সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে একটি অংশ বাহবা পাওয়ার প্রত্যাশায় অথবা অন্য কোনো বাস্তবতাকে সামনে আনার উদ্দেশ্যে এটি করতে পারে। আরেকটি হচ্ছে যে না, সত্যিকার অর্থে শিক্ষার্থীরা চাইছেন তারা শিক্ষা জীবনে ফিরতে। মানে সেই আলোচনার সেই ক্ষেত্রে যা যা ঘটেছে, আমি স্পষ্টভাবে বলি যে জাহাঙ্গীরনগরের এই ঘটনাটিকে জি, কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ কারা তালা ভাঙলো এবং কারা আক্রমণ করলো দুটি ক্ষতি দেখার প্রয়োজন আছে এবং ব্যবস্থা নেওয়ার প্রতি। ইসলাম, আপনার কাছে আসতে চাই একেবারে খুব ছোট্ট করে, যে এই মুহূর্তে সরকারের সিদ্ধান্তের সাথে সমুন্নত থেকে বা সমুন্নত রেখে নিজেদেরকে আপনাদের চাওয়া কি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কাছে আপনাদের চাওয়া কি, খুব ছোট্ট করে শুনতে চাই। তাবিয়া ইসলাম। আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল প্রথমে আক্রমণের পরবর্তীতে যে কারণে আমাদের আন্দোলনটা শুরু হয়, জি, এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে আমাদের সাথে ফর্মালি কেউ বসেননি। আমাদের সাথে বসে এতটুকু বসে কেন বসছে না? আপনার কাছে কি মনে হয় তাবিয়া ইসলাম, তারা কেন আপনাদের সাথে আলোচনায় যোগ দিতে চাচ্ছে না কেন? আপনারা কোনো কিছু জানতে পেরেছেন কিনা? এটা তো আমরা তো বুঝতে কেন স্যাররা বসছেন না, এটা তো স্যাররাই ভালো বলতে পারবেন। এই প্রশ্নের জবাব তো আসলে আমি স্পষ্টভাবে দিতে পারবো না আপনাকে। আমার মনে হয় আপনি যদি স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করেন তাহলে ভালো হয় বিষয়টা নিয়ে। জি, আর হচ্ছে এতটুকু আর কি আমাদের দেবে। আমি বারবার বলছি যে আপনারা কি এখনো হলে আছেন না হল ছেড়ে দিয়েছেন? বিপক্ষে আমাদের কোনো পদক্ষেপ নেই। রাষ্ট্রীয় সিদ্ধান্তকে আমরা যথেষ্ট সম্মান জানাই, এখনো পর্যন্ত জানিয়ে এসেছি, আমাদের আন্দোলনের প্রথম থেকে আমরা জানিয়ে এসেছি। তো এখন আমাদের শুধুমাত্র একটাই সেটা হচ্ছে যদি আমাদের চাওয়া পাওয়া গুলো যেগুলো ছিল এগুলো যদি একটু পরিষ্কার করে দেয়, আমাদের নিরাপত্তাটা যদি নিশ্চিত করে দেয় আমাদের প্রশাসন, এটাই চাওয়া, এটাই তাবিয়া ইসলাম, যে এটাই বিশ্ববিদ্যালয়ের কাছে বা প্রশাসনের কাছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাগিব নাইম, আপনার কাছে আসতে চাই খুব ছোট করে। আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক নজরুল কবির বলছিলেন যে আসলে এই যে আন্দোলন, এটাকে খুব সহজ করে সরলীকরণ করে দেখারও সুযোগ আছে বলে একেবারে সেটি মনে হয় না। এর পিছনে অন্য কোনো ইঙ্গিত অথবা অন্য কোনো ভাবনা বা অন্য কারো কোনো মানে দল এখানে আছে কিনা কোনো একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য, সেই জায়গাতেও আলোচনার প্রয়োজন রয়েছে। আপনার কাছ থেকে শুনতে চাই খুব ছোট্ট করে, রাগিব নাইম। দেখুন, অন্য কোনো দল আছে কিনা, কি কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সেইটা আসলে মানে যেমনটি বলছিলেন ওইভাবে আসলে খুঁজে দেখা যেতে পারে। মানে আমরা যদি খুঁজতে যে কারো ইন্ধন পাই তাহলে সেটা একটা বিষয়, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে সমস্যায় আছে। এবং আমরা কয়েকদিন আগেই প্রফেসরও ছিলেন, আমরা পরিবেশ পরিষদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের একটা মিটিং হয়, এবং সেই মিটিং এও আসলে আমরা যারা ছাত্র সংগঠন গুলো ছিলাম সেখানে আসলে আমাদের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে এবং শিক্ষার্থীরা যে 1 বছর ধরে এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সমস্যা আরো তীব্রতর হচ্ছে, সেই কথাগুলো কিন্তু আমরা পরিবেশ পরিষদের মিটিং এ আমরা তুলে আনার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে এর বাইরেও অন্য কারো কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা তো আসলে মানে তদন্তযোগ্য বিষয়। রাকিব নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই, যেটা আমাদের রাকিব নাইম বলছিলেন যে আসলে শিক্ষার্থীদের সমস্যা রয়েছে, সেটি আলোচনা প্রয়োজন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে সেটি একটু নিয়ে আসতে চাই আলোচনা খুব ছোট করে আপনার কাছ থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একজন সম্মানিত প্রক্টর হিসেবে আপনার কি পরামর্শ থাকবে খুব সংক্ষেপে শুনতে চাই। দেখুন, আমরা যে শুধু শিক্ষার্থীরা সংকটে আছি তাই নয়, এই ইউনেস্কো এটাকে বিশ্ব শিক্ষা সংকট হিসাবে একরকম ঘোষণা দিয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানের চরিত্রগত যেটি বলছিলেন আমাদের সাংবাদিক ভাই, বৈশিষ্ট্য অনুসারে আমরা কখনোই কোনো আদর্শিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি।
কিন্তু আমাদের ভাবনার জগৎটাতে আদর্শ একটা কাজ করে। এই আদর্শিক চিন্তা এবং প্র্যাগমেটিক চিন্তার মাঝে আমরা যদি দুপক্ষ মিলে সমন্বয় করে নিয়ে আসি, তাহলে অনেক বড় বড় সমস্যায় আমরা আলোচনার টেবিলেই সলভ করবো। জি। যেটি আমার স্নেহবাজ ছাত্র শিক্ষার্থী বলছিল রাগিব, যে আমরা এই পরিস্থিতিতে ডাকসু নিয়ে আমরা পরিবেশ করতে দেখে যাচ্ছি। অর্থাৎ আমরা ছাত্রদের বক্তব্য এবং তাদের চিন্তার জায়গাটা এবং তাদেরকে যে তাদের যে মতামতগুলো আমাদের সিদ্ধান্তে প্রতিফলিত হওয়ার, এই প্রক্রিয়াটাগুলো কিন্তু আমরা সবসময় উন্মুক্ত গুরুত্ব দিচ্ছেন। রেখেছি। একেবারে শেষ আমি লাইন, যে বিশ্বাস করি, অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী স্যার, একেবারে শেষ লাইনটি শুনতে চাই। শেষ লাইনটা হলো যে এখন যে সরকার নিজস্ব দায়িত্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিলেন, জি। একটি মহৎ এবং মানবিক সিদ্ধান্ত নিয়ে সরকার সমস্ত উচ্চ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনেশন আওতায় এনে প্রতিষ্ঠান খোলার যে উদ্যোগটি নিয়েছেন, এটিকে আমাদের স্বাগত জানানো অসংখ্য উচিত। অসংখ্য অধ্যাপক কারণ ডক্টর আমাদের গোলাম যা রব্বানী চলে আপনাকে গেছে অসংখ্য ফিরিয়ে জি। আনতে পারবো না। আগামীতে জীবন রক্ষার যে উদ্যোগটি, সেটিকে আমরা কিন্তু সবাই যে সম্মিলিতভাবে সহযোগিতা যে করি, আপনাকে তাহলে অনেক অসংখ্য সম্পদ ধন্যবাদ, আপনাদেরকে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। নজরুল কবির। একেবারে শেষ লাইন, আমরা বিরতি দিই। না, আমি শুধু একটা জিনিসই বলবো যে আমাদের বেঁচেও থাকতে হবে, লড়াইও করতে হবে, আমাদের শিক্ষাও নিতে হবে, আবার সুস্থভাবে বাঁচতে হবে। সমন্বয় করে বরং এই যে টিকার নিশ্চয়তাটা শিক্ষার্থীদের ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে, এটি যদি অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া যায়, তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব। তার আগে অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানী, মোহাম্মদ তাবিয়া ইসলাম এবং রাগিব নাইম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বাংলাটক অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাংলাটক অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নোয়াখালীর বসুরহাটের বর্তমান পরিস্থিতি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য নোয়াখালীর বাংলা টিভির প্রতিনিধি ইয়াকুব আলী ইমন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইয়াকুব আলী ইমন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে ইয়াকুব নবী ইমন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং যেটি জানতে চাই, বসুরহাট পৌর এলাকার বর্তমান পরিস্থিতি কেমন, খুব সংক্ষেপে জানতে চাই। যে আপনার মাধ্যমে আমি বাংলা টিভির দর্শকদের জানিয়ে রাখতে চাই, আসলে বিগত 2 মাস থেকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা অপরাজনীতি এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করে আলোচিত সমালোচিত হয়েছেন। বর্তমানে সেখানকার এই আলোচনা এবং বক্তব্যের প্রেক্ষিতে সেখানকার নোয়াখালী আওয়ামী লীগ দ্বিধা বিভক্তিতে ভুগছে এবং দ্বিধা বিভক্তির কারণে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বসিরহাটে। সংঘর্ষের কারণে আমাদের একজন সংবাদকর্মী ইতিমধ্যে নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশত। এবং এই ইমন, সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় প্রেস ক্লাব কিংবা সাংবাদিকদের ভূমিকা এখন কেমন, আপনারা কি করছেন? আমরা আসলে আমার সাথে আজকেও আমরা আমাদের জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন সাহেবের সাথে কথা বলেছি আমরা। তো উনি বলছেন যে আসলে সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা না দেওয়ায় ওনারা ব্যবস্থা নিতে পারছেন না। এর বাইরে ওনারা গোয়েন্দা তদন্ত চালাচ্ছেন, ওখানকার কারা সংঘর্ষ করেছেন, কারা অস্ত্র দিয়ে গুলি করেছেন, এই বিষয়গুলো ওনারা এই বিষয়গুলো আলোচনা এসেছে। আমি ফিরছি ইয়াকুব নবী ইমন, আপনার কাছে ফিরছি। নজরুল কবির, মামলার বিষয়টি বলছিলেন, আমরা কিন্তু এভাবে সাংবাদিকদের হত্যার বিষয়টি বা এই ধরনের নিপীড়নের বিষয়টি আমরা প্রায় লক্ষ্য করি। সাংবাদিকদের উপরে যদি আঘাত আসে, তাহলে আসলে আমাদের কলমের শক্তি থেমে যাবে কিনা? শুনেন, ইয়াতে আমাদের একেবারেই গ্রামের ভাষায় একটা প্রবচনের মতো প্রচলিত প্রবাদ আছে যে পাটায় পুতায় ঘষাঘষি মরিচের জান শেষ। কাদের মির্জা ওখানকার যেই আওয়ামী লীগের যেই তার যেই গ্রুপ এবং আরেকটা যেই গ্রুপ, অর্থাৎ সরকারি দলের মধ্যেই 2টা গ্রুপ জন্ম নিয়েছে। জি, সেই 2টা গ্রুপের সাংবাদিকরা প্রকাশ করে, আর মাঝখান থেকে জীবন যায় সাংবাদিকের। এই বাস্তবতাই বলে দেয় আসলে বাস্তবতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি নিশ্চিত করেই বলতে পারি, আমার যে বন্ধুটি আজকে নিহত হলেন বিনা কারণে, তার সেই হত্যারও কোনো বিচার হবে না, তার পরিবার ভুক্তভোগী থাকবে, সেটাই বাস্তবতা। ভিন্ন প্রেক্ষাপটে আজকে 9 বছর হয়ে গেছে, সাগর রুনি মারা গেছে, তদন্তই শেষ হয় নাই। বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো দোষ হবে, ধরেন যে বাংলা ভাই এর জন্মের কথা রিপোর্ট করা হয়েছে, বলছে এটা মিডিয়ার সৃষ্টি, খোদ মন্ত্রীরা বলেছে। সাংবাদিক এখন একটি সহজলভ্য জায়গা তার প্রতি নিপীড়ন নির্যাতন করার জন্য। আমি শুধু এতটুকুই বলবো যে রাজনীতিবিদরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে কথা বলছেন যে পরিবারের পক্ষ থেকে মামলা হচ্ছে না বলে করতে পারছি না, ঘটনা যখন ঘটলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে সরিষা তেল দিয়ে ঘুমিয়েছে, তারা বাদী হয়ে মামলা করতে পারছেন না।
আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা কেন আপনাদের সহকর্মী হত্যা বিচার কেন পক্ষে দাঁড়াতে এখনো পর্যন্ত পারছেন একটি না? মামলা করছেন না? ধন্যবাদ নজরুল কবির। আমি ফিরছি আপনার কাছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ইয়াকুব নবী ইমন, আপনার কাছে আসতে চাই, এই যে রাজনৈতিক বিতর্ক, যে গ্রুপিং এবং আমাদের সাংবাদিকদের অবস্থা নিয়ে, এবং আমাদের নজরুল কবির ভাই বলছিলেন, আমরা একটু সাধারণ মানুষের প্রতিক্রিয়া একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে সেই এলাকার সাধারণ মানুষের ভাবনা কি। নিশ্চয়ই মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, আপনি শুনতে চাই খুব সংক্ষেপে। জি, আসলে সাধারণ মানুষ বলতে সাধারণ মানুষের পাশাপাশি এখানকার দলীয় নেতা কর্মীরাও কিন্তু অনেকটা দ্বিধা বিভক্ত, অনেকটা ক্ষুব্ধ। তারা যে দলীয় কোন্দলের কারণে এখানকার যে বারবার হরতাল হচ্ছে, আজকে যারা সোশ্যালিস্ট যারা ছিল ওখানকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে বাইরে থেকে বের হয়নি। তো এগুলো মিলে কিন্তু টোটালি কিন্তু মানে সাধারণ মানুষ তো ক্ষুব্ধ, দলীয় নেতা কর্মীরাও ক্ষুব্ধ। সাধারণ মানুষ বলছেন যে ওনারা নোয়াখালীতে এই অপরাধীতে এই যে মানে ইয়াকুব নবী ইমন, সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ এই পরিস্থিতি চায় না, কিন্তু যাদের কারণে এই পরিস্থিতি তাদের মধ্যে সেই উপলব্ধি আছে কিনা, সেটা আপনার আলোচনায়, তাদের কথায়, আপনার পরস্পর আলোচনায় সেটি মনে হয়েছে কিনা আপনার? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে ওনার মানে সামান্য যে যেখানে ক্ষমতায় দল তারা ওরা বসে আলোচনা করে সমস্যাটা সমাধান করলে হয়ে যায়। হাইকমান্ডেরও দৃষ্টি আকর্ষণ করছেন, ইতিমধ্যে সাংবাদিক বন্ধুরা সে বিষয়টা লিখছেন, আমরাও লেখালেখি করছি। হাইকমান্ড একটু দৃষ্টি দিলেই কিন্তু আমার মনে হয় যে সমস্যাটা সমাধান। হাইকমান্ডের দৃষ্টি প্রয়োজন। যে ইয়াকুব নবী ইমন, অসংখ্য ধন্যবাদ। হাইকমান্ডের দৃষ্টি প্রয়োজন। নজরুল কবির, হাইকমান্ডের দৃষ্টি। এই যে শব্দটা বলেছেন হাই কমান্ড, এই শব্দটাই রাজনীতিতে বিরাজমান না। সত্যিকার যদি আদর্শিক রাজনীতি করেন, হাই কমান্ড বলে তো কিছু থাকার কথা না। সংগঠনের চেইন অফ কমান্ডের কথা হইতে পারে, এবং সেই চেইন অফ কমান্ড অনুযায়ী একটি জেলা কমিটির ব্যক্তির দ্বন্দ্ব কখনো সংগঠনে পড়ার কথা না। অচেতন জীবন আমরা শেষ করবো। নজরুল কবির একবার শেষ লাইনটি শুনতে চাই, যে এখান থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় খুব সহজ না, বৈপ্লবিক পরিবর্তন ছাড়া তো পরিবর্তন হয় না। আমি শুধু বলবো যে এই সমস্যাটা, বসিরহাটের সমস্যা সমাধানের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি উদ্যোগই যথেষ্ট, একটা উদ্যোগই যথেষ্ট। অসংখ্য ধন্যবাদ নজরুল কবির, এবং একই সাথে ইয়াকুব নবী ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।